স্যার উনার সাথে তো আসলে আমার ওইভাবে যোগাযোগ যোগাযোগ নেই। আচ্ছা, ঠিক আছে। যেহেতু ২ জন আছেন তো একটু ওনার সাথে ওনার নাম্বারটাও আপনি রাখবেন, আপনার নাম্বারটাও উনি রাখবে, মোটামুটি যোগাযোগ রাখবেন ২ জনের মধ্যে। যেহেতু আপনারা ২ জনই আছেন। এই। দেখুন। আর আজকে আমরা হচ্ছে যেটা বলতেছিলাম যে আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, যে বিশেষ করে আজকে আমাদের টপিকস দেয়া হয়েছে যে রোগের ইতিহাস এবং এই রোগের ইতিহাস সংগ্রহ যেটা, আহ, অর্থাৎ কিভাবে রোগটা আমরা নিব এবং এটাকে অ্যানালাইসিস করব, বিষয়টা হচ্ছে এরকম একটা বিষয়। তো এখন এটি সম্পূর্ণ আমরা যে মানে প্র্যাকটিক্যাল যেটা, সেই প্র্যাকটিক্যাল একটা ক্লাস। আমরা কিভাবে যখন রুগী দেখব, তখন রুগী যখন আমরা দেখব তখন আমরা এটাকে ফেস করতে হবে। যেমন আমি মনে করেন সকাল থেকে আমার ফার্স্ট চেম্বারে সকাল থেকে বসছি, আমি দুপুর পর্যন্ত বা ১টা ২টো পর্যন্ত বসছি। সেই চেম্বারে অনেক রুগী আসছে, সেখানে ফেস করতে হয়েছে, আপনিও একদিন ফেস করবেন। যাই হোক, এখন এই ফেস করতে গেলে প্রথমে আমরা সেই রুগীর রোগ সম্পর্কে আমরা আইডেন্টিফাই করবি যে আপনার কি কি সমস্যা হয়েছে, কি মানে আপনার কি কষ্ট অনুভব করতেছেন। সেক্ষেত্রে রুগী তার একাধিক সমস্যার কথা আমাদেরকে বলবে যে আমার হচ্ছে হয়তো বলবে মাথা ব্যথা করতেছে, অথবা বলবে যে আমার হয়তো হাড় ক্ষয় হয়ে গেছে, মাজায় ব্যথা করতেছে, এরকম। কেউ বলবে যে আমার হয়তো হাড়পিটিক হয়েছে, মানে দাউদ ঘা হয়েছে, তারা তো এগুলো বলবে না, দাউদ ঘা হয়েছে। আর আমরা জানি যে আমাদের আসলে ২টা শ্রেণীর রোগী আসে। একটা হচ্ছে হোমিওপ্যাথিতে নিম্ন মধ্যবিত্ত আয়ের রোগীগুলো বেশি আসে, এবং উচ্চবিত্ত শ্রেণীটা কম আসে। তো বা আসে, একটা পরিবেশে আসে। তো সেক্ষেত্রে ওরা ওইভাবে আপনাকে বা আমাকে বলবে না, আমাদেরকে এগুলো বুঝে নিতে হবে এবং তাদের এই রোগটাকে, এই রোগের ইতিহাসটাকে আমাদেরকে সুন্দরভাবে কালেকশন করতে হবে। মানে সংগ্রহ পদ্ধতি, এখানে বলা হচ্ছে যে ইতিহাস, রোগের ইতিহাস সংগ্রহ পদ্ধতি। অর্থাৎ আমরা এই রুগীটাকে কিভাবে মডিফাই করব, কিভাবে তৈরি করব এবং তৈরি করে সেটাকে আমরা লিপিবদ্ধ করব। এক কথায় এটা কিন্তু এক প্রকার একটা মানে সুন্দরভাবে কিভাবে একটা কেস ট্রেকিং করা যাবে। তো এখন রুগী এসে যদি আমার বলে যে আমার হেডেক বা আমার মাথা ব্যথা, যদি একটা রোগের কন্ডিশন হয় মাথা ব্যথা, তাহলে এই রোগটাকে আমরা যদি রোগের ইতিহাসটা যদি আমরা সংগ্রহ করি, সেটা আমরা কিভাবে করব? আচ্ছা, আমরা জানি যে যদি একজন ব্যক্তির মাথা ব্যথা হয়ে থাকে এবং সে এসে বলে মাথা ব্যথা করছে, তো এই মাথা ব্যথাটা যদি যেভাবে আমরা সংগ্রহ করব, প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে মাথা ব্যথাটা, আমি এক্সাম্পল ধরলাম, আদার্স অন্য একটা রোগ আসতে পারে, আমি ধরলাম একটা মাথা ব্যথা, কারণ এগুলো হচ্ছে কমন একটা ডিজিজ। এটা যদি আমরা ধরি, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে মাথার এই যে ব্যথাটা হচ্ছে, এই ব্যথাটা মাথার কোন জায়গাটায় হচ্ছে, এক্সাক্ট প্লেসটা কোথায়। আমরা জানি আমাদের মাথার অনেকগুলো পার্ট আছে। আমাদের মাথার পিছনের সাইডটা যেখানে আমরা বালিশে মাথা দিই, যেখানে পিছনে মাথার একদম পিছনের সাইডটাকে বলা হয় অক্সিপিউটাল রিজন বলা হয়। এরপরে আমাদের মাথার মাঝখানে একদম তালুতে বলা হয় ভার্টেক্স বলা হয়। এরপরে মাথার এরকম কয়েকটা ভাগে, মাথার এই আমাদের পার্টকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। তো এই পার্টের কোন পার্টে, এখন তারা তো আর বুঝবে না, তখন বলতে হবে, তারা যদি এটা ক্লিয়ার বলতে না পারে, তখন বলতে হবে
যে এই মাথার কোন জায়গাটায় ব্যথা হচ্ছে এটা আপনি একটা আঙ্গুল দিয়ে দেখায় দেন, এক্সাক্ট আপনি আইডেন্টিফাই করেন, তখন সে দেখায় দিবে যে মাথার সামনের অংশে ব্যথা, অর্থাৎ মাথার ফ্রন্টাল সাইডে ব্যথা হচ্ছে। তখন আমরা বুঝে নেব বা আমাদেরকে বুঝতে হবে যে মাথার ফ্রন্টাল সাইডে ব্যথা। এই লোকেশনটা বা এই যে প্লেসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ রোগ সংগ্রহের ক্ষেত্রে। অনেক সময় রুগী বলবে যে আমার মাথার ডান পাশে সমস্যা, তখন আমরা বুঝবো যে এই 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 মাথা ব্যথাটা তার টেম্পোরাল সাইডে হচ্ছে, টেম্পোরাল বনে হচ্ছে, অথবা তার প্যারাইটাল বনে হচ্ছে, অথবা তার দেখা গেছে যে তার মাথা ব্যথাটা তার ফ্রন্টালে হচ্ছে। এগুলো আমাদের বুঝে নিতে হবে। কারণ হলো একটা অঙ্গে হইলো, তখন আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে বা আমাদের রোগ সংগ্রহ করতে, রোগের ইতিহাসটা সংগ্রহ করতে হবে, সেটি হচ্ছে যদি বলে যে আমার মাথার ডান পাশে ব্যথা করছে, ধরলাম তার ডান পাশে ব্যথা করছে, তাহলে এই ব্যথাটা ডান পাশ থেকে বাম পাশে যায় কিনা, অথবা বাম পাশে হইলে বাম পাশ থেকে ডান পাশে আসে কিনা। এটা একটি ইন্টার কানেক্টেড সম্পর্ক বিদ্যমান, ইন্টার কানেক্টিভিটি রয়েছে। ডান পাশে হইলে আপনার রাইট টেম্পোরাল রিজন আছে, আবার লেফট টেম্পোরাল রিজন আছে। রাইট পাশ থেকে লেফট পাশে আসে কিনা, আবার লেফট পাশ থেকে রাইট পাশে যায় কিনা, অথবা এই ব্যথাটা যদি টেম্পোরালে হয় তাহলে এই টেম্পোরাল থেকে ছড়ায় আহ, তার পার্শ্ববর্তী যে অঞ্চলটা আছে, যেমন তার পাশে আছে প্যারাইটাল রিজন আছে, তার আরেক সাইডে আছে অক্সিপিটাল রিজন আছে, সামনে আছে তার তার যে ফ্রন্টাল বা এই যে সাইড গুলোতে ছড়ায় যায় কিনা ব্যথাটা গেল। তাহলে আমরা এই বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করলাম যে ব্যথাটার প্লেস গুলো কি, ব্যথাটা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যায় কিনা, ডাইরেক্ট অপোজিশনে যায় কিনা, অথবা সেই জায়গা থেকে ছড়ায় তার পার্শ্ববর্তী অঞ্চলে যায় কিনা। তো এটা যখন আমরা জানবো, এগুলো আমরা সংগ্রহ করতে পারবো, ইতিহাসটা এভাবে সংগ্রহ করতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে ব্যথাটা হচ্ছে, এই ব্যথাটা ধরনটা কেমন। আমি কিন্তু যেহেতু প্র্যাকটিক্যাল আজকে ক্লাস, আমি আমার বাস্তব জ্ঞান থেকে মানে যেটা আমি করি সেইগুলো আমি আলোচনা করতেছি। সেটি হচ্ছে এই ব্যথাটার ধরনটা কেমন হবে। অনেক সময় দেখা যায় অনেক সময় পর পর থেমে থেমে মাথা ব্যথা করে, এটা একটা ধরন হতে পারে। অনেক সময় দেখা যায় আহ মানে চেপে ধরে, ব্যথাটা এমন হয় যে মাথা চেপে ধরতেছে, আহ চেপে ধরা ব্যথা হতে পারে, যেটাকে স্ট্রেচিং পেন বলা হয়। অনেক সময় দেখা যাবে এই ব্যথাটা জ্বালাকর ব্যথা হচ্ছে, মানে মাথা ব্যথা করছে ঠিক আছে, কিন্তু ব্যথার ধরনটা হচ্ছে জ্বালাকর, জ্বালা করতেছে। এই যে জ্বালাকর ব্যথা, বার্নিং সেন্সেশন যেটা, এই বার্নিংটা থাকতে পারে, এগুলো ফাইন্ড আউট করতে হবে। অনেক সময় দেখা যায় মনে হবে বলবে যে ডাক্তার সাহেব মানে চিন চিন করে ব্যথা করতেছে, এই চিন চিন একটা শব্দ আছে, তখন বুঝতে হবে চিন চিনটা কি। আবার রুগীকে অনেক সময় বলবে তারা যে সুই ফুটাই দিচ্ছে, সুই ফুটানো ব্যথা করছে, এগুলো ব্যথার ধরন। এখন তাহলে এই ধরনগুলো আরো অনেক ধরন টাইপস আছে। তো এই টাইপসটা এগুলো আমরা সংগ্রহ করতে হবে। রোগের ইতিহাস যদি আমরা সংগ্রহ করি তাহলে এইগুলো আমাদেরকে নিতে হবে। পাশাপাশি এই যে ব্যথাটা রুগী সাফার করতেছে, এই সাফার করতেছে কেন, এদিকে নজর দিতে হবে। রুগী এই ব্যথাটা সাফার করতেছে কেন, রোগীকে প্রশ্ন করতে হবে।
তার এই ব্যথাটা কি তার পূর্বে কোনো আঘাত ছিল? পূর্বে, তার ছোটবেলায় হতে পারে, মাঝ বয়সে হতে পারে, অথবা তার ইমিডিয়েট 1 মাসের মধ্যে হতে পারে, 1 সপ্তাহের মধ্যে হতে পারে। কোনো আঘাত, গুরুতর কোনো আঘাত লেগেছিল কিনা, অথবা সে মানসিক স্ট্রেসের মধ্যে আছে কিনা, অথবা তার আদার্স কোনো প্রবলেম আছে কিনা, এগুলো রোগীর কাছ থেকে অথবা রোগীর সাথে যারা আসবে তাদের কাছ থেকে এই প্রশ্নগুলো করে রোগের ইতিহাসটা ফাইন্ড আউট করতে হবে, যদি আমরা প্রপার ওয়েতে আসতে চাই, সিঙ্গেল মেডিসিনে আসতে চাই, তাহলে এগুলো দরকার। এখন আমরা পেলাম, তাহলে এখন এই যে মাথা ব্যথাটা কতদিন হচ্ছে, ফ্যাক্টর, একটা মোস্ট মেজর ফ্যাক্টর, কতদিন হচ্ছে মাথা ব্যথাটা? 2 দিন, 3 দিন, 6 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 1 যুগ হতে পারে। এই সময়টা, সময়কালটা একটা ফ্যাক্টর। মাথা ব্যথাটা কোন সময় হচ্ছে, সময়টা আরেকটা মেজর ফ্যাক্টর। কারোর মাথা ব্যথা হবে সকালবেলা, ভোরে, কারোর মাথা ব্যথা হচ্ছে সকাল 8টার সময়, কারোর মাথা ব্যথা হচ্ছে সকাল 10টার সময়, সকাল 9টার সময়, সকাল 10টার সময়, সকাল 11টায়, সকাল 12টা, দুপুর 12টা, কারোর হচ্ছে রাত 12টা, রাত 3টা, রাত 6টা মাথা ব্যথা হতে পারে, কারোর মাথা ব্যথা সন্ধ্যাবেলা হচ্ছে। তো কখন হচ্ছে এই রোগের যে সূচনাটা, কোন সময় হচ্ছে, এটা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এগুলো ফাইন্ড আউট করতে হবে। প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি, সারাদিন যেটা করেছি রাত্রে এসে সেটাই বলতেছি। এইভাবেই মূলত আমরা এই রোগের ইতিহাসগুলো এই সংগ্রহ করি, এটাই হচ্ছে পদ্ধতি, আর কিচ্ছু না। আরেকটা হচ্ছে যে এই রোগটা যদি বলে যে আমার মাথার সাইডে ব্যথার, বাম পাশে ব্যথা হচ্ছে, তাহলে এটি ক্রসিং করে কিনা, রোগের একটা ক্রসিং আছে, ক্রসিংটা আনতে হবে। যদি না করে তো নাই, করলে সেও বলবে যে হ্যাঁ আমার ক্রসিং করে। যেমন অনেক সময় দেখা যায় অনেকের অঙ্গ ক্রস করে, কারোর ডান পায়ে ব্যথা, বাম বাম হাতে ব্যথা, বাম পায়ে ব্যথা, ডান হাতে ব্যথা, এরকম হতে পারে, এরকম অঙ্গ ক্রস করে। এইগুলো তার রোগের ক্রসিং আছে কিনা, ক্রসিং গুলো ফাইন্ড আউট করতে হবে। এই রোগের যে বৃদ্ধিটা কোন সময় হচ্ছে, রোগটা বৃদ্ধি আমার, এই রোগটা কি সকালে বাড়ে না রাতে বাড়ে, যেমন জানা প্রয়োজন, খুবই ইম্পর্টেন্ট। ঠিক তেমনি আমি আমার এই রুগীটা, তার যে রুগীর যে রোগটা, এই রোগটা কখন হ্রাসমান হচ্ছে, হ্রাস বলতে কম হচ্ছে, এই রোগটা সে ভালো থাকতেছে কোন সময়টা, আবার তার রোগের বৃদ্ধিটা কোন সময়টা, এটা জানাটা খুবই জরুরি। এবং এভাবে করে রোগের ইতিহাসটা ফাইন্ড আউট করতে হবে। এই রোগটা, এই যে রোগটা, এই রোগটা ইতিপূর্বে মানে আপনার কাছে বা আমার কাছে আসার সময় বা আসার আগে সে কোন কোন চিকিৎসকের কাছে গিয়েছিল, মানে কোন কোন চিকিৎসক এ শরণাপন্ন সে হয়েছিল। হতে পারে অ্যালোপ্যাথি, হতে পারে
লোকাল ফক হিলার যারা আছে, আয়ুর্বেদিক চিকিৎসক যারা আছে, হতে পারে টোটকা চিকিৎসক, হতে পারে হোমিওপ্যাথিক চিকিৎসক, অন্য অন্য আদার্স যে হোমিওপ্যাথরা আছে, তাদের কাছ থেকেও সেই রোগীর ট্রিটমেন্ট নিতে পারে। এটা আমাদেরকে জানতে হবে। এটাও কিন্তু আপনার রোগের ইতিহাস সংগ্রহের যে পদ্ধতি তার মধ্যে পড়ে। আমাদের ক্লাসটা কিন্তু ওইটাই, যে রোগের ইতিহাসটা কিভাবে সংগ্রহ করব, অর্থাৎ এই বিষয়গুলো নিয়েই কিন্তু একটা রোগের ইতিহাস আমরা রচনা করতে পারি, আমাদের কেস টেকিংটা আমরা সুন্দর করে তৈরি করতে পারি। তাহলে সে হয়তো আদার্স হোমিওপ্যাথ থেকে আসছে, আদার্স অ্যালোপ্যাথ থেকে আসছে, ট্রিটমেন্ট নিয়েছে, তাহলে আমার ট্রিটমেন্টের ধরনটা পাল্টে যাবে। আমি যখন দেখবো যে না, সে আরো অন্তত 5টা হোমিওপ্যাথ থেকে ট্রিটমেন্ট নিয়েছে, তখন আমার চিন্তার ক্ষেত্রটা, এই ক্ষেত্রে চিন্তার জগতে আপনি একজন ডক্টর, ডাক্তার হবেন আগামীতে, আমরা একজন ডাক্তার শিক্ষানবিশ আছি, আমাদের চিন্তার ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। তাহলে তারা যে মেডিসিন গুলো দিতে পারে এইগুলো সম্পর্কে, এবং ডাক্তারদের যে পরিবেশ, তারা মেডিসিন দিয়েছে এট ফার্স্ট, কাজ হলো না, তাহলে আমাদের ট্রিটমেন্টটা কেমন হবে, এই বিষয়গুলো কিন্তু খুব বৈপ্লবিক পরিবর্তন আসবে আমাদের মাথায়। কখন আসবে? যখন প্রপার ওয়েতে আমরা রোগের ইতিহাসটা সংগ্রহ করতে পারবো। এই রোগটা, যখন এই রোগটা দেখা দেয়, তখন এই রোগীর বয়স কত ছিল, অর্থাৎ একজন ব্যক্তির মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা যখন হয়েছে, তখন এই রোগীর বয়স হতে পারে 10 বছর, হতে পারে 5 বছর, হতে পারে 60 বছর, হতে পারে 25 বছর। সো বয়সের যে ভেরিয়েশন, এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। যখন এই রোগটা প্রকাশ পেয়েছিল আর কি, তখন তার প্রকাশটা কেমন ছিল, তার এই রোগীর যে এক্সপ্রেশনটা কেমন ছিল বা কেমন হয়, রোগীর অনুভূতিটা, এই রোগ যখন দেখা দেয়, সেই ক্ষেত্রে যিনি সাফার করেন, তার অনুভূতিটা কেমন থাকে, তার এক্সপ্রেশনটা কেমন, এই এক্সপ্রেশন এবং তার অনুভূতিটা, তার ফিলিংসটা, এক্সপ্রেশন এবং ফিলিংস, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। তার রোগের ইতিহাস সংগ্রহের ক্ষেত্রে এক্সপ্রেশন এবং ওই রোগের এক্সপ্রেশন এবং রোগের ফিলিংসটা আমাদের নিতে হবে রোগীর কাছ থেকে। রোগীর মানসিক কন্ডিশন কিন্তু প্রকাশ পায় এক্সপ্রেশন এবং তার ফিলিংস এর মধ্যে, তার মানসিক কন্ডিশনটা কিন্তু প্রকাশ পায়। আলাদা করে মানসিক ভাবে বলে যে আমরা এই শুধুমাত্র মাইন্ড করি, মাইন্ড বলতে অনেক কিছু বোঝায়, কিন্তু এইভাবে যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে এর মধ্যেও মানসিকতাটা আমরা পেয়ে যাব। সেটা কি, রোগীর এক্সপ্রেশন এবং রোগীর ফিলিংস কেমন, ওই রোগ যখন প্রকাশ পায় ওই সময় তার এক্সপ্রেশন কেমন এবং ওই সময় তার ফিলিংস কেমন, এইগুলোই আমরা যদি বের করতে পারি, বা আমরা যদি এই প্রশ্নগুলো করতে পারি, তাহলে আমরা কিন্তু তার মানসিক কন্ডিশন সম্পর্কে আমি আইডিয়া করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে রোগের আহ, সম্পর্কে এবং এই তার চিকিৎসা যে পদ্ধতি, এই পদ্ধতি সম্পর্কে আহ মানে কিভাবে আমরা এগুলো পদ্ধতির আমরা রোগের ইতিহাস সংগ্রহ করতে আলোচনা করবো। সবচেয়ে ভালো হতো যদি আমি এটা স্লাইড করতে পারতাম, তাহলে আরো এটা ভালো হতো, কিন্তু আসলে আমি এটা পারি নাই, এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। আর আসলে প্র্যাকটিক্যাল নলেজ থেকে যেটা আসতেছে, সেটা নিয়ে কথা বলতেছি আর কি। আরো কিছু বিষয় রয়েছে, আরো কিছু বিষয় রয়েছে যেটা আমি করি, আমার পার্সোনালি আমি করি। সেটা হচ্ছে, রোগের ইতিহাস যখন আপনি নিবেন, বা রোগের যখন আপনি ইতিহাস সংগ্রহ করবেন,
তখন তার রোগ একটা হোক বা একাধিক হোক, হতে পারে, ওইটা নিয়ে কোনো চিন্তা নেই। বাট তার কিন্তু ওই রুগীর আনুষঙ্গিক কিছু বিষয় কিন্তু আপনাকে ফাইন্ডিংসে নিয়ে আসতে হবে, এবং এগুলো কিন্তু এই রোগের ইতিহাসে সাপোর্টিং হিসেবে কাজে লাগবে। যেমন সেগুলো কেমন? সেগুলো হচ্ছে, ওই যে রুগীটা, ওই রুগীর যেমন পিপাসা কেমন হয়, বেশি না কম? রুগীর পিপাসা কেমন, এটা যেমন রুগীর কাছ থেকে আমরা জানবো, এগুলো কিন্তু আবার রোগের সাথে ভাইস ভার্সা হবে। যখন আপনি মেডিসিন সিলেকশনে যাবেন, এগুলো ভাইস ভার্সা করতে হবে, মানে এর সাথে মিলাতে হবে, এবং এর সাথে আনুপাতিক সমানুপাতিক অনেক বিষয় রয়েছে। যেমন আরো কিছু বিষয় বলি, তার ক্ষুধা কেমন, কেউ বলছে আমি খাইতে পারি না, তাহলে কেন খাইতে পারি না ওই দিকে খেয়াল রাখতে হবে, সমস্যা কি, প্রবলেম কি। কেউ বলছে খাইতে পারি, সে কোন কোন খাদ্যদ্রব্য সে খাইতে পছন্দ করে, তার কোন কোন খাদ্যদ্রব্যগুলো বেশি তার ডিজায়ার আছে, তার অ্যাভারশন কি কি আছে, এগুলো যেমন দরকার, তেমনি ডিজায়ার যেমন দরকার, অ্যাভারশনও দরকার। রুগীর পেটের অবস্থা, পাকস্থলীর অবস্থা আমাদেরকে জানতে হবে, তার বায়ু নিঃসরণ কেমন হচ্ছে। যদি বায়ু নিঃসরণ হয়ে থাকে, তাহলে কখন বেশি হচ্ছে, সকালে না রাতে, এটা ফাইন্ডিংস আনতে হবে। তার মুখের যে স্যালাইভা আছে, এই স্যালাইভার কন্ডিশনটা কেমন, স্যালাইভা কি আঠালো টাইপের স্যালাইভা না পাতলা টাইপের স্যালাইভা, মানে লালা যেটা বলা হয়, তাহলে এটা কেমন, আঠালো না চটচটে নাকি পাতলা, ক্লিয়ার? আরো যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমরা বলি, তাহলে আমি এভাবে বলবো যে আমি যেটা করি আমার রুগীদের সারাদিনে, আমি যে সকলের দোয়ায় ইনশাল্লাহ অনেক রুগী দেখা হয়, তা আমার যে প্র্যাকটিক্যালি আমি যেটা করতেছি সেটা হচ্ছে এই আপনার এগুলোর পাশাপাশি যেগুলো শুনি সেটা হচ্ছে তার আহ জিহ্বাটা দেখি, তার জিহ্বাটা দেখতে হবে। এই জিহ্বাতে অনেক তার এই যে রোগের ইতিহাস, তার রুগীর ফেসে অনেক ইতিহাস লেখা থাকে, রুগীর জিহ্বার মধ্যে অনেক ইতিহাস থাকে। শুধু সব যে রুগী বলবে বিষয়টা এমন না, ডাক্তারেরও কিছু সায়েন্স এবং দেখতে হবে। এই সাইনগুলো জিহ্বার, অনেকের জিহ্বা আছে মাঝখানে থাকে ফাটা, অনেকের জিহ্বা আছে সাইডে থাকে দাঁত বসানো, অনেকের জিহ্বা আমরা দেখছি জিহ্বাটা টসটসে লাল অগ্রভাগ, অনেক জিহ্বা আবার শুকনা শুষ্ক থাকে, অনেকের জিহ্বা থাকে পাংশুড়ি টাইপের, অনেকের জিহ্বা হলদে টাইপের, অনেকের জিহ্বা গ্রে টাইপের, অনেকের জিহ্বা পাচ্ছি অ্যাশ কালারের। সো এই জিহ্বা, অনেকের জিহ্বা আছে মানে কিছুটা ঘায়ের মতো হয়েছে, ঘা ঘা টাইপের, বিসি বিসি টাইপের। তো এইগুলো কিন্তু অনেক কিছু নির্দেশ করে, যদি অভিজ্ঞতা বা জ্ঞানের স্তরটা ওই রকম পর্যায়ে থাকে। এজন্য হেনিম্যান বলছেন যে একজন চিকিৎসককে হতে হবে ঈগলের চোখ। ঈগলের চোখ কেন বলা হয়েছে? এগুলো সাইন গুলো দেখতে হবে, তার ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখতে হবে, তার জিহ্বার কন্ডিশনটা দেখতে হবে, যেটা আমরা করি বা আমি করি পার্সোনালি। আরেকটা বিষয় হচ্ছে আহ, যেটা করি সেটা হচ্ছে ওই যে আপনাদের এই যে কি বলে, রুগীর স্টুলটা কেমন, সে কি আসলে বাথরুম করে। অনেকের দেখা যায় যে 2 দিন 3 দিন কোনো বাথরুম হয় না। তো সেক্ষেত্রে কন্ডিশনটা, আমি সবসময় বলি যে দুইটা পার্থক্য আছে এখানে। একটা হচ্ছে
কোষ্ঠকাঠিন্য আর একটা হচ্ছে কোষ্ঠবদ্ধতা, দুই জিনিস। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বাথরুম করে না, হয় না, চেষ্টা করেও হয় না, বাথরুমে যেও বিফল, এটা হচ্ছে কনস্টিপেশন, এটাকে কোষ্ঠবদ্ধতা বলা হয়, এই কোষ্ঠকাঠিন্য বলা হয়। আর বাথরুমে যাচ্ছে, কিছু বাথরুম হচ্ছে, অর্ধেক হচ্ছে, অর্ধেক হচ্ছে না, মানে কিছু হয় কিছু হয় না, মানে আম, আহ, সন্তুষ্ট না, বাথরুম করে সে সন্তুষ্ট হতে পারছে না, এটাকে বলা হয় কোষ্ঠবদ্ধতা। তো আমাদের এই স্পেলিং গুলো বা এই মিনিং গুলো আমাদেরকে জানতে হবে, মানে বুঝতে হবে, তাহলে আমাদের এই রোগের ইতিহাস সংগ্রহ পদ্ধতি আমাদের, আমরা এখানে সফল হতে পারবো। তাহলে কি হলো সেটা, সেটা হলো যে তার স্টুলটা কেমন, অনেকগুলো টাইপের হতে পারে, তার বাথরুম ক্লিয়ার হতে পারে, নাও হতে পারে, আবার কোষ্ঠবদ্ধ হতে পারে, আবার স্টুল শক্ত হতে পারে যেটাকে স্টুল হার্ড বলা হয়, আবার স্টুল সফট হতে পারে, আবার স্টুলে দেখা যায় যে তার যখন স্টুল যখন তার কন্ডিশনটা এমন হতে পারে, যখন হয় তখন সাথে ব্লাডি হতে পারে। এরকম অসংখ্য তথ্য আমরা পাবো। তাহলে রোগের যে ইতিহাস, এই সবগুলোর সাথে এগুলো অ্যাডজাস্ট হবে। এরপরে তার প্রস্রাবের অবস্থা কি, রোগীর প্রস্রাবের অবস্থা কি, এগুলো জানতে হবে। অনেকের প্রস্রাব ফেলতে যে জ্বালা করে, প্রস্রাবের লাস্ট অংশে যে জ্বালা করে, অনেকের প্রস্রাব ফেরার প্রথমে জ্বালা করে, অনেকের প্রস্রাবে হলুদ হচ্ছে, অনেকের প্রস্রাবে অ্যালবুমিন যাচ্ছে, অনেকের প্রস্রাবে মাঝখানে জ্বালা করতেছে, এরকম। অনেকের প্রস্রাব হচ্ছে তো হচ্ছে না, বাঁধতেছে, একটু হয় আবার বাঁধে আবার হয়, আবার বাঁধে আবার হয়, এভাবে করে শরীরের এক পর্যায়ে শরীর ঝাঁকুনি দিচ্ছে প্রস্রাব ফেলতেছে। তাহলে যার এরকম হয় আর যার ক্লিয়ার প্রস্রাব হয়, দুজন তো দুই রকম পেশেন্ট। তাহলে এগুলো আমাদের মাথায় রাখতে হবে। রোগীর যে ঘুম কেমন হচ্ছে, রোগীর যে ঘুমটা, মানে ঘুম বলতে স্লিপ, যেটা স্লিপ, রোগীর ডিপ স্লিপ রোগীর হয় কিনা, বা রোগীর ডিপ স্লিপ কেন হয় না, যদি না হয় তাহলে কেন হয় না, বা হইলে তারও কিছু প্রশ্ন আছে। যেমন রোগীর ডিপ স্লিপ হয় না, রোগী বলে আমি চোখ ফেটে যায় ঘুমাতে, কিন্তু ঘুমাইতে পারি না, এটাও একটা পিকুলিয়ার লক্ষণ আসতে পারে। কেন হয় না ওইখানে ফোকাসিং করতে হবে, এবং তার রোগটা কি সেখানে তার সাথে অ্যাডজাস্ট করতে হবে, কোনো যোগসূত্র পাওয়া যাবে কিনা, এগুলো নিয়ে ডাক্তার অনেক বিষয় নিয়ে চিন্তা করবে মাথায়। একটা কেস যখন স্টাডি হবে, তার রোগের ইতিহাস যখন আমরা নিব, তার রোগের পদ্ধতি, মানে রোগের ইতিহাস সংগ্রহের পদ্ধতিটা হবে একটা চমৎকার ওয়েতে, চমৎকার পদ্ধতিতে, তার বৈচিত্র্যতা থাকতে হবে। এই রোগের ইতিহাস সংগ্রহের পদ্ধতির মধ্যে একটা বৈচিত্র্য আনতে হবে, তাহলেই একটা সুন্দর কেস টেকিং সম্ভব। একটা রোগের ইতিহাস সংগ্রহের পদ্ধতিটা আপনি ফুলফিল করতে মানে পারবেন, আমরা পারবো ফুলফিল করতে। তা না হলে, এভাবে না হলে একটা সঠিক রোগীলিপি হয় না, একটা সঠিক সিঙ্গেল মেডিসিন আসে না। তাহলে তাদের ডিপ ঘুম হয়, তাহলে তার ঘুমের ঘুমটা হলো না বা হলো, তাহলে সে ঘুমের মধ্যে তার কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখে কিনা, ঘুমের মধ্যে তার কোনো ভালো স্বপ্ন আসে কিনা, বা ঘুমের মধ্যে তার কোনো স্বপ্ন আদৌ আসে কিনা, এই বিষয়গুলো তার কাছ থেকে আমরা ফাইন্ড আউট করতে পারি। রোগী তার, আসসালামু আলাইকুম, আহ, রাসেল ভাই, আমি একটা ক্লাসে আছি, হ্যাঁ, একটা ক্লাস নিচ্ছি, আমি ক্লাসের পরে আপনাকে রিং দিচ্ছি। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে, আহ, তাহলে রুগীর আমরা জানলাম, তাহলে রুগীর ঘাম কেমন হয়। অনেকের শরীরে ঘাম এতটাই বিশ্রী ঘাম, মানে ঘাম তো দুর্গন্ধ হবে, এটা স্বাভাবিক, ঘাম তো ওয়াশ প্রোডাক্ট, মানে লোমকূপ থেকে বের হয়, আমাদের পয়জন গুলো বেরো যাচ্ছে। কিন্তু অনেকের ঘাম আছে তার মানুষের পাশে যেতে পারে না,
কটু কটু দুর্গন্ধ, মানে এতটাই কটু, মানে এটা কি বলবো, মানে আমাদেরকে মেডিকেলের ভাষায় বলতে হয় অর্ডার অফেন্সিভ, অর্ডার অফেন্সিভ, খুবই দুর্গন্ধযুক্ত ঘাম। এই যে অর্ডার অফেন্সিভ, এই অফেন্সিভটা তার আছে কিনা এটাও নিতে হবে। এবং তার অনেকে দেখা যাবে যে, অনেকে দেখবেন যে গেঞ্জিতে, সাদা গেঞ্জিতে দাগ পড়ে, হলদে হলদে দাগ পড়ে, অনেকের কালচে দাগ পড়ে, অনেকের লালচে দাগ পড়ে। এই ঘাম হবে কিন্তু তাদের ড্রেসে দাগ পড়ে অনেকের। এটাও আপনাকে ভাবাবে যে আপনি কোন মেডিসিনের দিকে যাবেন, বা আপনার আহ, মানে সেটা তো পরের কথা, কোন মেডিসিনে যাবেন সেটা আরো আরো অনেক পরের কথা। কিন্তু আমার যে টপিক সেটা হচ্ছে রোগের ইতিহাস সংগ্রহের পদ্ধতি। তাহলে এটাও কিন্তু ইতিহাস সংগ্রহের পদ্ধতির মধ্যে একটা মেজর একটা একটা পার্ট। আপনি যদি এইগুলোকে হালকাভাবে নেন তাহলে ভুল হয়ে যাবে, অনেক ভুল হয়ে যাবে। এগুলো আহ, আমি তো কখনো এগুলো হালকাভাবে নেই না, পার্সোনালি আমার চেম্বারে আমি নেই না। এবং আমি যে কথাগুলো বলছি, যে আলোচনাগুলো করছি, আলোচনাগুলো সবই আমার ব্রেন থেকে আসছে, এবং এখানে কোনো নোট করা কিছুই না, যে আমি নোট করা বা এটা আমার অ্যাকুইজিশন লেভেল থেকে বলছি, অ্যাকুইজিশন পাওয়ার থেকে বলছি, যে আমি আমার চেম্বারে যেটা করি, আমি আমার চিন্তা ভাবনা যেটা বলি করি আমার রোগীদেরকে, সেটি আমি আমার এই ক্লাসে যারা আছেন, আমি চাই এই সেমটা আপনারাও করেন। এই রুগীটি আসলে তার আম, আহ, শীত ভালো লাগে না গরম ভালো লাগে, রুগীর শীত ভালো লাগে না গরম ভালো লাগে, এটাও আরেকটা বিষয়। অনেকে বলবে যে না আমার গরমে ভালো লাগে, অনেকে বলে আমার শীত ভালো লাগে, অনেকে বলে আমার গরম সহ্য হয় না। তাহলে এখানে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই রুগীটা যে মাথা ব্যথা করলো, এই মাথা ব্যথা রুগীটার কোনো অপারেশন আছে কিনা শরীরে, শরীরে তার কোনো অপারেশন আছে কিনা, তার মাথায় কোনো অপারেশন ছিল কিনা আগে, তার শরীরে আদার্স কোনো অপারেশন আছে কিনা, এগুলো জানতে হবে। এই রোগীর বড় ধরনের কোনো ইনজুরি আছে কিনা শরীরে, এগুলো ফাইন্ড আউট করতে হবে। না করলে এই যে রোগের ইতিহাস পরিপূর্ণতা আসবে না। আরো অনেক অনেক বিষয় রোগীর রোগীর মধ্যে, যে যারা গাঁও গ্রামে থাকেন, অনেক সময় দেখবেন যে খেতে খামারে কাজ করে, তা কাজ করতে যে অনেক সময় দেখা যায় যে কুকুরে অনেক সময় কামড় দেয়, বা বিড়ালে হাঁচড়ায় নেয়, বা দেখা যায় অনেক সময় দেখা যায় সাপে কামড় দিছে, ওই চিকিৎসা হয়েছিল কোনো এক সময়, অ্যালোপ্যাথি চিকিৎসা হয়েছিল, অথবা ইনজেকশন নিয়েছিল, মনে করে ওই যে ভ্যাকসিন তো নিছি আর কোনো সমস্যা নাই। কিন্তু এগুলো পরবর্তী লাইফে যে আসলে এক এটা হিট করে মানব শরীরে, এগুলো তো আমরা জানি না, বা আমরা মেডিকেল সেকশনে আমরা এগুলো এই চিন্তা ভাবনাই আমরা প্রকাশ করি, মানে যাইতে পারি না ওই পর্যন্ত। এগুলো আমি ফাইন্ড আউট করে থাকি আর কি, পার্সোনালি আমি করি। এরপর দেখা যায় যে আপনাদের যে কি বলে এটা, যে এই যে মাইন্ড, মাইন্ড বলে কিছু পিন পিনানি আছে এক শ্রেণী ডাক্তারদের, শুধু মাইন্ড আর কিচ্ছু লাগবে না, শুধু মাইন্ড করতে হবে। মাইন্ডের উপরে এত রুব্রিক, এত রুব্রিক, এত রুব্রিক ছাড়া তার মানে সে ভাত খাওয়া থেকে শুরু করে বাথরুমে যাওয়া পর্যন্ত সব রুব্রিক্স। কিন্তু মাইন্ড বিষয়টা নিতে হবে, কিছু মেজর কিছু বিষয় আছে। আমি এতক্ষণ যা বললাম সবই রোগের ইতিহাস সংগ্রহের মধ্যে, কিন্তু এর মধ্যে মাইন্ডও আসবে যদি রোগের ওই রোগের এক্সপ্রেশন নেই এবং রোগের ফিলিংসটা নেই। রোগ যখন হবে, রোগ যখন দেখা দেবে, তখন রোগের এক্সপ্রেশনটা কি এবং ওই অবস্থায় রোগীর ফিলিংসটা কি, এটুক নিলে অনেক মাইন্ড আসবে। তারপরেও আলাদাভাবে কিছু মাইন্ডের কথা নিতে হবে। যেমন রোগী মানসিক ভাবে যখন একা থাকে, তখন তার মানসিক যে পুরাতন যে কিছু স্মৃতিচারণ করে, সে নিরিবিলিতে চোখের পানি পড়ে কিনা, শব্দ হয় না চোখ দিয়ে পানি পড়ে, কান্না করে। সে এমনও হতে পারে তার বিভিন্ন অন্যায়ের কারণে সে অপরাধ বোধে ভোগে, সে উদ্বিগ্ন, সে দেখা যায় যে কোনো এক সময় দেখা যায় তার স্ত্রী বিয়োগ ঘটেছিল,
স্ত্রী আরেকজনের হাত ধরে চলে গেছে, স্ত্রী তার আরেকজনের ফ্রেন্ডের হাত ধরে চলে গেছে, তো এটা তার জীবনে পীড়া দেয়, তার জীবনে এটা সে মেনে নিতে পারতেছে না কোনোভাবেই, এই জিনিসটা তার অ্যাডজাস্ট হয়নি তার ব্রেনের সাথে। দেন তার 5 বছর পর থেকে 7 বছর পর থেকে তার প্রচুর এই মাথা ব্যথায় ভুগতেছে, মাথা ব্যথা এমন পর্যায়ে গেছে মাইগ্রেনের রূপান্তর হয়েছে। সো এখানে মানসিক সিমটম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে যাই বলুক না কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার বড় লোক মানুষ, অনেক ধনী ফ্যামিলির মানুষ, তার ওয়াইফ চলে গেছে ড্রাইভারের হাত ধরে, এমনও রুগী আমার কাছে আছে। এবং তার এখন সে মানসিক বিভ্রান্তির মধ্যে রয়েছে, এই কষ্ট সে সহ্য করতে পারে নাই, সহ্যের বাইরে চলে গেছিল। সো মানসিক কষ্ট থেকেও তার অনেক রোগ সিমটমস দেখা দিবে। সো মানসিক সিমটমস আমাদের নিতে হবে। আমাদের ওই রোগের তাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমাদের ওই রোগীর পূর্বের কিছু ইতিহাস জানতে হবে, যেমন তার বাবার কোনো রোগ ছিল কিনা, যেমন বাবার হয়তো অ্যাজমা হতে পারে, বাবার ডায়াবেটিস হতে পারে, সুগার, এই বাবার দেখা গেছে যে হতে পারে যে হার্ট ব্লক থাকতে পারে, তার মায়ের কোনো রোগ ছিল কিনা, তার ওই যে ওই যে ওই যে ওই ওই যে ওই যে রোগটা হয়েছে ওর সাথে সম্পর্কিত এগুলো, তার ওই ব্যক্তিটি মানে যিনি রোগে সাফার করছে তার ভাই বোনদের কোনো প্রবলেম আছে কিনা, এই বিষয়গুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে যদি আমরাকে এই রোগের ইতিহাসটাকে আমাদের পরিপূর্ণতা দিতে হয়। কোনো এক সাইড দিয়ে আমরা এগুলো আমরা একটা সঠিক জায়গায় এসে উপনীত হব, এবং একটা পর্যায়ে আমাদের এই রোগ এই এই ব্যক্তিটি এই এতগুলো বিষয় যদি আমরা জানি, তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে রোগীটি আসলে কোন মায়োজোমেটিক কন্ডিশনের মধ্যে, কোন মায়োজোমের ব্লকের মধ্যে আছে। তখন আমরা এটাকে একটা মায়োজোমের ব্লকে ঢুকাতে পারবো যে রোগীটি এই মায়োজোম ব্লকের আওতায় আছে, সে সিফিলিটিক নাকি সাইকোসিফিলিটিক নাকি সাইকোসোরিক নাকি শুধু সাইকোটিক নাকি নাকি সাইকো নাকি সাইকোসিফিলিটিক, এই বিষয়গুলো নিয়ে আমরা বুঝতে পারবো, এবং সেইভাবে যদি আমরা হ্যান্ডেলিং করি অবশ্যই 90% আমরা সফল হব, ইভেন আপনি 100% সফল হতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি আজকে যে কথাগুলো বললাম আমার অ্যাকুইজিশন পাওয়ার থেকে বললাম, আলহামদুলিল্লাহ আমি আমার চেম্বারে ম্যাক্সিমাম আমি তো বলবো যে 10 জন রোগী দেখলে আমার অন্তত 8 জন বা 9 জন এসে ভালো বলছে। এই কেসগুলো তো আমি আগে রেকর্ডিং করে রাখতে পারি, এই রিসেন্ট কিছুদিন ধরে আমি কেস রেকর্ড করতেছি আর কি, মানে এটা ভিডিও আকারে আমি আনবো আস্তে আস্তে, এগুলো আমি আমার ওই চ্যানেলে দিয়ে দেবো আর কি। তো এইভাবে যদি আমরা করি, তো এগুলো হচ্ছে যদি আমরা এগুলো করতে পারি এরকম করে, তাহলে আমাদের একটা সফল একটা রোগের যে ইতিহাস সংগ্রহের যে পদ্ধতি, এটাকে পরিপূর্ণতা আসবে, নচেত নয়। তাহলে এভাবে করতে হবে। আর কিছু বিষয় আছে যে বিষয়গুলো রোগীর আত্মীয় স্বজন থেকে নিতে হবে, হ্যাঁ, যে বিষয়গুলো রোগী বলবে না সেগুলো নিতে হবে। আর এরকম যদি আমরা এইভাবে ফরম্যাটটা করতে পারি, তাহলে অবশ্যই সব জিনিস চলে আসবে। আরেকটা বিষয়, ওই যে রুগী আসবে ওই রুগীর আমরা সবসময়ের জন্য বিপিটা টেস্ট করে নেব, তার বিপি কত আছে, ব্লাড প্রেশার, আর তার ডায়াবেটিস লেভেলটা কত আছে। রুগী আসলে আমরা ওই রুগী ওই 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 যে ব্যক্তিটি সাফার করছে তার বিপি কত এবং তার সুগার লেভেলটা কত, এটা আমাদের ফাইন্ড আউট করে লিখে রাখতে হবে, দেন অ্যাকশনে যেতে হবে। তো সম্মানিত যারা আছেন ক্লাসে উপস্থিত যারা আছেন, তো আমি মূলত যেটা করি আমি সেটাই আমি উপস্থাপনা করলাম, এবং মনে হয় আমি এই ক্লাসটা আরো সুন্দর করে নিতে পারবো। ক্লাস কি রানিং চলতেছে নাকি রেকর্ডিং অফ করব? হ্যাঁ, ক্লাস চলতেছে। তো আমি প্রায় শেষের দিকে, প্রায় শেষ হতে চলেছে। তো এইভাবে আমি করি, এইভাবে যেটা আমি করি সেই আমার প্র্যাকটিক্যালটাই আমি আপনাদেরকে বললাম। তো ক্লাসটা ইনশাল্লাহ এখানে আজকে শেষ। আর জি স্যার, আপনি রেকর্ডিং বন্ধ করতে পারেন, এখন কিছু ওপেন কথা হবে আর কি, মানে কোনো কোশ্চেন থাকলে আপনারা আবার কোশ্চেন করেন।